সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সারা পৃথিবী থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমরা বাংলাদেশের বিশেষ পরিস্থিতিকে নিয়ে আলোকপাত করব। আমাদের অতিথি আমাদের সবার প্রিয় বিদ্রোহী কূটনীতিক হারুন আল রশিদ। হারুন ভাই, আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ বারি ভাই। হারুন ভাই, খেয়াল করছেন হঠাৎ করে ইউনূস সাহেবের কোনো বক্তব্য নাই কোথাও। উনি কোথায় আছেন? আত্মগোপনে আছেন না মানবিমান করে আছেন? কোথাও তার হদিস পাওয়া যাচ্ছে না। আমরা যতটা শুনি উনি উপদেষ্টা পরিষদ সবার সাথে দেখা সাক্ষাৎ দিচ্ছেন না, বেশ গুরুত্বপূর্ণ উপদেষ্টার সাথে উনি কথা বলছেন না, এবং এনসিপির নেতাদের সাথে উনি দেখা দিচ্ছেন খলিলুর রহমান, আশিক, এরকম কিছু লোকজনের সাথে। আপনার কাছে কোনো খবর আছে? ধন্যবাদ বারি ভাই। আমার কাছে বিশেষ কোনো খবর নাই। তবে দেখেন, ইউনূসের কথা যখন তুললেন, ইউনূসের সম্পর্কে যখন চিন্তা করি, প্রথম কথা হলো ইউনূস যা কিছু চালাচ্ছে বাংলাদেশে, এগুলা চিন্তা করলে আমার হাসি পায়। কিন্তু আবার যদি পুরো জিনিসটাকে আমাদের ইতিহাসের প্রেক্ষাপটে দেখি, বাংলাদেশের যা কিছু ভালো ছিল সেগুলোর প্রেক্ষাপটে দেখি, এবং ইউনূসকে যেহেতু সারা বিশ্ব চিনে, সেটার প্রেক্ষাপটে যখন দেখি, তখন আমার কাছে শুধু একটা জিনিসই মনে হয়, গত 100-200 বছরে মানবতার উপর এমন একটা অভিশাপ, ইউনূসের মতো অভিশাপ মানবতার উপর আর কোথাও বর্ষিত হয় নাই। এই অভিশাপটা বাংলাদেশে আসলো, একটা দরিদ্র দেশ, সেই দেশটাকে শেখ হাসিনা কত কষ্ট করে, আপনি জানেন, আপনার দর্শকরাও জানে। দেখেন, এই দেশটা ছিল একেবারে একটা লিস্ট ডেভেলপড কান্ট্রি 2009 সালে। সেখান থেকে শেখ হাসিনা দিনে 18 ঘন্টা 20 ঘন্টা পরিশ্রম করে এই দেশটাকে একটা মধ্যমায়ের দেশে পরিণত করেছে। এই বাজেটের আগে অর্থমন্ত্রী প্যারিসে যেতেন। প্যারিস কনসোর্টিয়ামে মিটিং এ ঠিক হতো বাজেটে তারা কে কত টাকা দিবেন। জি, সাইফুর রহমান সাহেব পর্যন্ত এই প্রথা ছিল, বিএনপির ফাইন্যান্স মিনিস্টার। আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন, এই দেশটাকে শেখ হাসিনা একটা উন্নত জায়গায় নিয়ে আসছিলেন। এই দেশটাকে উনি একটা মধ্যমায়ের দেশে পরিণত করেছিলেন, এবং মধ্যমায়ের দেশের জন্য ওনার ভিশন 221 ছিল, অর্থাৎ 2021 সালের মধ্যে। সেটা তার আগেই তিনি করেছেন। তারপরে এই দেশটাকে একটা উন্নত রাষ্ট্রে তৈরি করার জন্য তার একটা ভিশন ছিল শেখ হাসিনা, সেটা ছিল ভিশন 2041, অর্থাৎ 1941 সাল নাগাদ বাংলাদেশকে উনি একটা ধনী দেশ, মানে আপনি যেখানে আছেন অস্ট্রেলিয়া, কানাডা, এগুলোর মতো শিল্পোন্নত একটা দেশে পরিণত করার একটা ভীষণ উন্নত ছিল। আবার বাংলাদেশের চারিদিকে আপনার দক্ষিণ দিকে যে সাগর, সেই সাগরে যে বাংলাদেশের অনেকাংশ তলিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সেইটাকে প্রজেক্ট করে উনি একটা ভিশন 2002, মানে হলো 2100 বছরের একটা প্ল্যান দিয়েছিলেন, যেখানে আপনার দক্ষিণাঞ্চলে এমন ধরনের অবকাঠামো তৈরি করা হবে যেটা নেদারল্যান্ডের মতো, সমুদ্রের উচ্চতা বাড়লেও বাংলাদেশের 1 ইঞ্চি জমিও সমুদ্রের নিচে যাবে না। আপনি চিন্তা করতে পারেন, 3টা ভিশন একটা প্রধানমন্ত্রী তৈরি করেছেন। সেই দেশটাকে ইউনূস আজকে কোথায় নিয়ে গেল? সেই দেশে আজকে অর্থনীতি নাই, সেই দেশে আজকে আইন শৃঙ্খলা নাই, সেই দেশে আজকে দেখেন কত নোংরা নোংরা ভাষায় এই যে লোকগুলা গালিগালাজ করতেছে, তরুণরা, ছাত্ররা, যারা পড়াশোনা করার কথা, যাদের বিশ্ববিদ্যালয়ে থাকার কথা, কলেজে থাকার কথা, অথবা কোনো একটা পজিটিভ কাজে থাকার কথা, সেই ছেলে মেয়েগুলো আজকে সব রাস্তায়। এরা বিএনপির, এরা এনসিপির, এরা ইউনূসের, তারা তো একই গোষ্ঠী। এরা চাঁদাবাজি করছে, এরা আপনার কি অশ্লীল অশ্লীল গালিগুলা দিয়ে ওরা স্লোগান দিচ্ছে। এই গালিগুলা কে শিখিয়েছে? পিনাকি শিখিয়েছে। কে শিখিয়েছে? ইলিয়াস শিখিয়েছে। চিন্তা করেন, একটা দেশকে কত দিক থেকে নিচে নিয়ে আসা হলো। সেই দেশের কোনো স্বপ্ন নাই, আজকে কোনো ধরনের ভবিষ্যৎ নাই। সেই দেশের এত খারাপ অবস্থা করার পরে ইউনূস যে এখনো টিকে আছে, এটাই তো ইউনূসের সৌভাগ্য। অবশ্যই ইউনূসের মতো এই ধরনের অর্থগৃহীত স্বার্থপর লোকজন এর বেশি কিছু করতে পারে না।
আপনি দেখবেন আজকে আপনি বলছেন সে সে হয়তো কথা বলছে না, সে কি করছে না করছে আমরা জানি না, কিন্তু এটুকুন জানি সে যাদের সাথে মিশছে বলে আপনি বললেন সেই খলিল, রজার খলিল, কিংবা এই যে আশিক, আশিক কি একটা বাচ্চাটা চিন্তা করেন, ইংরেজিতে কথা বলতে পারে, তাকে এনে বসিয়ে দিল যে তুমি এটা দেখো। সে কি করলো, 400-500 কোটি টাকা খরচ করে বিরাট একটা অনুষ্ঠান করলো। প্রতিটা দেশের মুচি, পান দোকানদার, বিড়ির দোকানদার, তারপরে চা দোকানদার, আপনার কসমেটিক ব্যবসায়ী, হ্যাঁ, আপনার ফেরিওয়ালা, এদেরকে এনে 200-300 মানুষ এনে সে এটাকে নাম দিল কি যে সে সে 4,000 কোটি টাকা আনবে বিদেশি বিনিয়োগ। আমরা তো জানি, আমি বারবার বলেছি, যতদিন ইউনূস থাকবে, যতদিন 2024-এর জঙ্গিরা বাংলাদেশের ক্ষমতায় থাকবে, জঙ্গিদের সহযোগী কোনো প্রতিষ্ঠান বা কোনো রাজনীতি দল, সেটা বিএনপি হোক যাই হোক, এরা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশে একটা ফুটো পয়সা বিনিয়োগ আসবে না, যদি না কোনো নগদ গ্যাস কূপ ওরা খনন করতে পারে, সেখানে শুধু আনতে পারবে, আর কোনো ধরনের শিল্পে কোনো ধরনের বিনিয়োগ বাংলাদেশে হবে না। এই অবস্থায় ইউনূস আজকে বাংলাদেশকে ফেললো তার শুধু নিজের স্বার্থের জন্য। তার নিজের স্বার্থ কি ছিল? সে বিভিন্ন রকমের ফাইন্যান্সিয়াল ক্রাইম করত, অর্থ পাচার করত, আপনার কর ফাঁকি দিত, হাজার হাজার কোটি টাকার কর সে ফাঁকি দিয়েছে, হাজার হাজার কোটি টাকা সে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে দিয়েছে। আপনি দেখেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের নামে আমরা শুধু এই কথাগুলো শুনেছি, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল ক্রিমিনাল কিন্তু ইউনূস। এটা বাংলাদেশের সবাই জানে, কিন্তু কেউ এটা স্বীকার করতে চায় না। কারণ হলো ইউনূস জঙ্গিদের সাথে আছে। এই ইউনূস যে এখনো বেঁচে আছে, এটাই ইউনূসের লাক কপাল। তবে ইউনূসের মতো এই ধরনের ইবলিশ, যাকে আমি বারবার বলছি যে একটা মানবতার উপর শত্রু, শুধু বাংলাদেশের উপর না, বাংলাদেশের উপর শত্রু হতো যদি সে বাংলাদেশের হতো, সে তো আসলে সারা বিশ্বে পরিচিত, সারা বিশ্বের মানুষকে সে হতাশ করেছে। কারণ হলো আজকে দেখেন, এই যে আমি জানি না আপনার এখানে কথাটা বলার সুযোগ পেয়েছি কিনা, এই যে তাকে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে একটা চিঠি লিখলো মিস্টার ইউনূস বলে, দেখেছেন এই চিঠিটা কি অপমানজনক ভাষা ব্যবহার করেছে। সে অন্যান্য দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিদের বলেছে মিস্টার প্রেসিডেন্ট, মিস্টার প্রাইম মিনিস্টার, ইউনূসকে সে ডক্টর ইউনূসও বলে নাই, বলেছে মিস্টার ইউনূস। হ্যাঁ, এই পরিমাণ অপমান করে তাকে চিঠি লেখে। কারণ কি, সে জানে আসলে ইউনূস একটা ডাকাত। এই তো এত বড় একটা ডাকাত যে সে যে বেঁচে আছে, এটাই তো তার সৌভাগ্য। সে তারপরে তারপরে আপনি কিভাবে বলবেন যে সে এর সাথে তার সাথে দেখা করছে না? আমি নিশ্চিত ইউনূস কিছুদিন চুপচাপ আছে, কিন্তু সে ষড়যন্ত্র করে যাচ্ছে। কারণ যাদের কথা বললেন আপনি, একটা তো আশিক, আশিক তো আসলে একটা একটা বাচ্চা টাউট, অল্প বয়সে পোলাপান টাউট হয়ে গেলে যা হয়, ওই ছেলেটা তাই। অল্প বয়সে পিতা মাতার বিগড়ে যাওয়া একটা ছেলে, ওই প্লেন থেকে ঝাঁপ দিয়ে সে 4,000 কোটি টাকা নিয়ে আসে। চিন্তা করেন বাংলাদেশটাকে এরা কতভাবে ধর্ষণ করছে। আপনি মুচি এনে, আপনি পান দোকানদার এনে, আপনি বিড়ির দোকানদার এনে, আপনি চা দোকানদার এনে, আপনি ওই যে ছোট ছোট দোকান করে ফেরিওয়ালা এনে আপনি 400-500 কোটি টাকা খরচ করে ফেলবেন একটা রাষ্ট্রের, আর বলবেন যে আমি 4,000 কোটি টাকা নিয়ে আসছি। এত বড় ধাপ্পা আপনি দিবেন আর আপনার কোনো শাস্তি হবে না? আর একটা বললেন খলিল, খলিল তো একেবারে, আমি তাকে 24 বছর ধরে তার নাম জানি, তাকে চিনি, তাকে আমি কখনো দেখি নাই, কিন্তু আমরা ফরেন মিনিস্ট্রির অফিসাররা সবাই জানতাম যে আমাদের একজন টাউট ছিল, সেই টাউটটাকে খলিল। এই খলিলের সাথে এখন আপনি বলছেন ইউনূস কথা বলে। ওকে, ইউনূস যা তাই পাইছে, খলিল পাইছে, তারপরে আশিক পাইছে। তবে ইউনূসের শেষটা দেখার জন্য আমি অপেক্ষা করছি। এই ধরনের মন্দ লোক শুধু বাংলাদেশের জন্য না, ইউনূস যে অত্যন্ত একটা ক্ষতিকর বস্তু, এটা আমাদের প্রমাণ করতে হবে। ইউনূসের গল্প আমাদের লিখতে হবে, কারণ পৃথিবীতে দ্বিতীয় ইউনূস যেন আর কখনো পয়দা না হয়। মার্কিন ট্যারিফ আলোচনা যেটা বাংলাদেশে, সে ট্যারিফ আলোচনার মাঝপথে হঠাৎ করে উনি বাংলাদেশে এসেছেন, খলিল কোন একটা প্রস্তাব নিয়ে এসেছেন যে ওরা ট্যারিফ কিছু কমাতে পারে, এই আমরা করলে সেটা, এটা কোন ধারণা আছে আপনার? ধারণা নাই, কিন্তু ধারণা আমি যেটা করি সেটা হলো ইউনূস এখন বাঁচার জন্য আপনার খলিলকে দিয়ে যে কোনো ধরনের আপনার দেশ বিক্রি, ওরা যেগুলো বলতো এতদিন সেরকম অনেক কিছু বিক্রি করে দিয়ে হইলো ইউনূস তার প্রোটেকশন, তার 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 নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করবে। এবং মার্কিনীদের যত ধরনের আহ্লাদ আছে বাংলাদেশের উপর, শেখ হাসিনার সময় থেকে আমরা জানি 2-3টা সামরিক চুক্তি করার জন্য তারা গুড়গুড় করছিল, কিন্তু শেখ হাসিনা তো কিচ্ছু দেয় নাই।
মার্কিনীদের। এখন ইউনূস সব দিয়ে হইলো তার নিরাপত্তা নিশ্চিত করবে, এবং আমরা সবাই এর মধ্যে দেখেছি ইউনূস আসলে কাউকে ভালোবাসে না, তার নিজের স্বার্থ ছাড়া। এই ধরনের ডাকু আসলে আমি নিজেও ইউনূসকে খারাপ জানতাম, কিন্তু লোকটা যে এত খারাপ, এত স্বার্থপর এবং এত ভাবলেশহীন, এত অনুভূতিহীন, এটা কিন্তু জানতাম না। তো এইটা যেটা হবে, খলিল ইউনূস একই ক্যারেক্টারের মানুষ, দুইটাই বিদেশি নাগরিক। ইউনূস ৩-৪ দেশের নাগরিক, খলিল মার্কিন নাগরিক। এই বিদেশিগুলো আজকে বাংলাদেশকে যেইভাবে পাচ্ছে সেইভাবে তাদের পকেট থেকে বিক্রি করে দিচ্ছে। চিন্তা করেন, 18 কোটি মানুষের দেশ খলিল আর ইউনূস বিক্রি করে। হারুন ভাই, এই পাথর দিয়ে একটা মানুষকে মারার পরে জিভে পাথর দিয়ে তাকে বিভৎস কায়দায় যেভাবে আঘাত করলো, এই ঘটনাটা এত নাড়া দিয়েছে। এবং মার্শাল ল কথা সামনে এসেছে, আমাদের মার্শালের ইতিহাসগুলা, মার্শালের আগে এইসব ঘটনাগুলা কিন্তু প্রভাব ফেলে। সামরিক বাহিনী দুটা জায়গার নিরাপত্তা নিয়েছে আমরা যতটা জানি। প্রথম হচ্ছে বঙ্গভবনে কাউকে টাচ করতে দেয় না তারা, বঙ্গভবন নিরাপত্তা নিয়েছে। এবং জাতির পিতার সমাধি, এইটা কারো ধ্বংস করার একটা প্ল্যান আছে। সামরিক বাহিনী এই জায়গাটার নিরাপত্তা নিয়েছে, ওইখানে কাউকে ঢুকতে দেবে না। আপনি কোনো আভাস পান? আভাস আমি সাধারণত খুব একটা কিছু অনুমান করি না বাই নেচার, কিন্তু আমি যেটা বলবো, দেখেন, বাংলাদেশের যেই অবস্থা আজকে গত 1 বছরে হয়েছে, যেই পরিমাণ বাংলাদেশের অবনতি হয়েছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা বলুন, আইন শৃঙ্খলার যে বলতে যে কিচ্ছু নাই, এটা তো শুধু আমি বলছি না, আপনিও বলছেন না। এই যে জঙ্গিদের যারা ইউটিউবার আছে, যেমন জঙ্গি জাহেদকে আমি বলতে শুনলাম, সে বলছে যে বাংলাদেশে কিন্তু ল অ্যান্ড অর্ডার বলতে কিচ্ছু নাই। তো ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব কার? সেনাবাহিনীর তো। এবং বাংলাদেশের যা কিছু ক্ষতি হয়েছে গত 1 বছরে, এটার দায় ধরেন আপনি ইউনূসকে কি দিবেন? ইউনূস তো ক্রিমিনাল। এটা বাংলাদেশের আজকে একমাত্র বাংলাদেশের যে জঙ্গিগুলো আছে, কোর জঙ্গি, যারা আপনার 2024-এর অনাচার ঘটিয়েছে, একেবারে সেই কোর জঙ্গিগুলা ছাড়া বাংলাদেশের আজকে ধরেন 18 কোটি মানুষের মধ্যে 15-16 কোটি মানুষ কিন্তু জানে যে ইউনূস একটা ক্রিমিনাল, ইউনূস একটা স্বার্থপর ডাকাত এবং জবরদখলকারী। তাহলে ইউনূসের শাস্তিটা হলো মানুষের হৃৎপিণ্ডে বা মানুষের মনে হলো সামারি একটা এক্সিকিউশন, তাকে মেরে ফেলা, তার ফাঁসি হবে, এসব কল্পনা করে। কিন্তু প্রতিষ্ঠান হিসাবে ইউনূসের দায়িত্ব, বাংলাদেশের দায়িত্ব তো সেনাবাহিনী প্রধান নিয়েছিল, তাই না? সুতরাং বাংলাদেশের আজকে যা কিছু ক্ষতি হয়েছে, এটা সেনাবাহিনীকে এই দায়ভার বহন করতে হবে। সেনাবাহিনী যদি এখান থেকে তাদের সুনাম উদ্ধার করতে চায়, তারা যেই দায় নিয়ে ব্যর্থ হয়েছে সেখান থেকে যদি তারা উঠতে চায়, তাদেরকে একটা কিছু করে দেখাতে হবে। এখন সেটা সেনাবাহিনী করবে কিনা আমি জানি না। তারা যদি সত্যি সত্যি বঙ্গভবনের নিরাপত্তা নিশ্চিত করে, বঙ্গবন্ধুর মাজারের নিরাপত্তা নিশ্চিত করে, সেটা তাদের শুভ বুদ্ধির উদয় বলে আমি মনে করব। কিন্তু আমরা দেখেছি 32 নম্বর পিনাকি ইলিয়াস আপনার ইউটিউব, ফেসবুকে লাইভ করে করে ভাঙিয়েছে 40-48 ঘন্টা ধরে। এখন সেনাবাহিনী ওইখানে এগুলো চেয়ে চেয়ে দেখছে, একবার এসে চোখ মুখ লুকিয়ে আবার চলে গেছে। সুতরাং বাংলাদেশের আজকে যে পরিমাণ ক্ষতি হয়ে গেছে, সেনাবাহিনী বলুন, সামরিক বাহিনী বলুন, তাদের দায়িত্ব ছিল সাংবিধানিক সরকারকে রক্ষা করা। তারা সেটা না করে তারা বলেছে যে আমরা জনগণের বিরুদ্ধে গুলি চালাবো না। কিন্তু আজকে দেশীয় আপনার বিভিন্ন ধরনের কথাবার্তা বা বিদেশিদের দ্বারা, এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প পর্যন্ত বলেছে না অনেক আগে যে $29 মিলিয়ন সেখান থেকে দেয়া হয়েছে, এবং আরো কত ডলার, এরকম বোধহয় আরো $12-14 মিলিয়ন ভারতের মাধ্যমে, এভাবে প্রায় $40-50 মিলিয়ন শুধু মার্কিন যুক্তরাষ্ট্র খরচ করেছে গত বছর জুলাই আগস্টে যে জঙ্গি উত্থান হয়েছে সেখানে। এতগুলা কথা প্রকাশ পেয়ে যাওয়ার পর এখানে তো আর বলার অবকাশ থাকে না যে সেনাবাহিনী সেদিন ভুল করে নাই। সেনাবাহিনী সেদিন ভুল করেছিল। যদি তারা এই ভুলের থেকে তারা আসলে ঐতিহাসিকভাবে তারা যদি এই ভুল থেকে তাদের নিষ্কৃতি চায়, তাদের অবশ্যই একটা কিছু করা উচিত। দেখেন, বাংলাদেশে যে মুহূর্তে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়া দরকার, এই গত 1 বছর ধরে সেনাবাহিনী আমরা শুনে আসছি না সেনা প্রধান রাজনীতির সাথে জড়িত হবেন না। আবার যখন দেখা গেছে যে
সেনাবাহিনীর অবশ্যই ব্যারাকে থাকা উচিত, তখন সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিত। সেনাবাহিনী কিন্তু বঙ্গবন্ধুকে খুন করেছে, সেনাবাহিনী রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুন করেছে। তারপরে আপনার সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের, আমরা যে দেশপ্রেমিক সেনাবাহিনী বলি, আপনি দেখেন সেনাবাহিনী কিন্তু এই যে মবতন্ত্র ইত্যাদি কোনো কিছুতে সেনাবাহিনী কোনো কিছু বন্ধ করেছে আমরা কিন্তু এটা শুনি নাই। আওয়ামী লীগের প্রায় এক এক লাখ কেন কয়েক লাখ বাড়ি ঘর শুধু ডাকাতি হয়েছে, কয়েকশো মানুষকে রাস্তায় পিটিয়ে মারা হয়েছে, এগুলো সবার সাক্ষী কিন্তু সেনাবাহিনী। তা আমি যদি তারা এটা করে থাকে, তারা যদি ভালো কিছু করে, তারা যদি ক্ষমতা দখল করে বাংলাদেশের জন্য সত্যিকারের সত্যিকারের যেটা যেটা জঙ্গিরা সবসময় বলে আসে, বিরোধীরা সবসময় বলে আসে, বিএনপি বলে আসে যে ইলেকশন, সত্যি সত্যি যদি একটা পার্টিসিপেটরি ইলেকশন যদি সেনাবাহিনী করে, তাহলে সেনাবাহিনী হয়তো এখান থেকে যে পরিমাণ ইতিহাস তাদেরকে যে দায়টা দেবে, সেই দায়টার কিছুটা লাঘব তারা করতে পারবে। সেটা যদি না করে, এই দায়ভার থেকে বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এই সামরিক বাহিনীগুলো কোনো দিন কোনো জায়গায় এখান থেকে তারা এই দায়িত্বের যে বোঝা, এই যে অবনতির বোঝা, বাংলাদেশ ধ্বংসের বোঝাটা তাদের কাঁধেই থেকে যাবে। হারুন ভাই, সেনাবাহিনী বাংলাদেশের ক্ষমতায় নেই, ক্ষমতায় আছেন ইউনূস। এবং ইউনূসের আমলে বঙ্গবন্ধু ভবন ধ্বংস করা হয়েছে। ইউনূসের আমলে পাথর দিয়ে এইভাবে মানুষকে এইভাবে মারা হয়েছে। এগুলো কিন্তু ইউনূসের আমলে, ইউনূসের ইয়াতে, তার তিলকে কিন্তু উল্লেখ করা থাকবে কত বিভৎস সব ঘটনা ঘটছে ইউনূসের আমলে। এখন এই বিষয়গুলার এটা বিএনপির একটা ঘটনা বলি। বিএনপি এটাকে মানে যে লোকটা মারা গেল ওই এলাকায় পাথরঘাটায় ওই এলাকায় ওই ফ্যামিলিকে গিয়ে 50,000 টাকা দিয়েছে এবং বলা হয়েছে তারেক রহমান পাঠিয়েছে। বাংলাদেশে একটা কালচার তৈরি হয়ে গেছে, ধরনের ঈদের সময় শাড়ি দেওয়া হয় বা কিছু একটা দেওয়া হয়, আওয়ামী লীগ বিএনপির কেউ একজন এলাকার যোগ দেন, উনি নিজেকে শুধিয়ে না, তার নেত্রীকে প্রতিষ্ঠিত করার জন্য বলে উমুক পাঠিয়েছেন, উমুক নামে দেওয়া হয়েছে। বিএনপি ব্লাড মানির মতো। মধ্যপ্রাচ্যে আমরা জানি মানুষ খুন করলে খুনের বিচার থেকে রক্ষা পাওয়ার জন্য ব্লাড মানি দেওয়া হয়। বিএনপি মৃত্যুর সবচেয়ে আলোচিত মৃত্যু, বাংলাদেশের মৃত্যুর মূল্য ঠিক করেছে 50,000 টাকা এবং সে এটা জনসভা করে ওই 50,000 টাকা ওই এলাকার একজন সাবেক এমপি নুরুল ইসলাম মনি, উনি ওই যিনি খুন হয়েছেন তার ছেলের হাতে একবার দেওয়া হয়েছে, মেয়ের হাতে একবার দেওয়া হয়েছে, ওই বান্ডিলটা বারবার দিয়ে ছবি তুলেছে। ব্লাড মানির ব্যাপারটা বিএনপি কি চালু করলো প্রথম বাংলাদেশ? এরকম হয়তো আগেও কিছু হয়েছে, কিন্তু এইটা যেটা বলবো, দেখেন এই খুনটা, এর আগে আমরা একবার খুন, একটা ছেলে ছিল ওই যে আপনার আওয়ামী লীগের আমলে একটা দর্জি, ওর নামটা আমার বিশ্বজিৎ বোধ হয় না, বিশ্বজিতের খুন ছিল। দেখেন সেই খুন নিয়ে সারা পৃথিবীকে তোলপাড় করে ফেলছিল সবাই, এবং আওয়ামী লীগ সরকার সবাইকে ফাঁসি দিয়েছে সেই খুনের দায়ে। অথচ ওই খুনের থেকে শতগুণ বিভৎস এই যে বিএনপির যে খুনটা হইল, বিএনপির অন্তর্কোন্দল বা কি কোন্দল আমরা এখনো পুরোপুরি জানি না, আর সেখানে আপনি 50,000 টাকা ব্লাড মানির কথা বলছেন এবং সেটা ছবি তুলছে, পুরোটাই কিন্তু নিষ্ঠুরতা। দেখেন এই মানির দেয়া টাকার পরিমাণ, তারপরে এর হাতে একবার ওর হাতে একবার দিয়ে করা। তো এই যে কাজটা বিএনপি করছে, এটা একটা দিক আছে, কিন্তু আরেকটা দিক দেখেন, সরকার কিন্তু সম্পূর্ণ নির্লিপ্ত। সরকারের এক এমপি, রেজওয়ানা যে মেয়েটা আছে, একেবারে আদি বাড়ি বোধহয় আপনাদের সিলেটে, আমি যেটুকু শুনেছি, রাজাকারের মেয়ে, পা থেকে নখ পর্যন্ত একটা মহিলা জঙ্গি। সে কি বলছে? সে বলছে যে সরকারি দল এটার সাথে জড়িত নাই। মানে হলো যে সরকারি দল, ওই যে এনসিপি যে সরকারি দল, এটা তারা প্রকাশ করে ফেললো আর কি, এই যে ইউনূস যে দল তৈরি করলো। তো এই ধরনের খুন খারাপি আপনার দেখবেন আরো হবে ইউনূস যতদিন ক্ষমতায় আছে। ইউনূস বাংলাদেশের যেই পরিমাণ কলঙ্ক মাথায় নিয়েছে,
এই খুনটা শুধু আপনি যেটা বলছিলেন তার তিলকে শেষ একটা বর্ষি, এই বর্ষির জালে কিন্তু ইউনূস আটকা পড়ে গেছে। আর বিএনপি দেখেন, বিএনপি আশা করছে ক্ষমতায় আসবে। গত 1 বছরে আমরা তো সবাই জানি যত খুন খারাপি হয়েছে সব কিছু বিএনপি করেছে, বিএনপি জামাত এরা কিন্তু করেছে। আওয়ামী লীগের লোকজন বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, ডাকাতি করেছে, তারপরে মানুষ খুন করেছে। আর সব দিকে চাঁদাবাজি কিন্তু গত 1 বছরে বেড়ে গেছে। বাংলাদেশের 50 বছরের ইতিহাসে এই পরিমাণ চাঁদাবাজি আর কখনো হয় নাই। সবসময় কিছু না কিছু হইতো। তাহলে দেখেন, এই যে এই যে গত বছরের জুলাই আগস্টে ওরা যে স্বাধীনতা করলো 24-এর, সেই স্বাধীনতা বাংলাদেশের মানুষকে কোথায় নিয়ে গেল? আমি শুধু বাংলাদেশের মানুষকে বলতে চাই যে আপনারা যে হাতে ধরে শেখ হাসিনার সরকারকে বিদায় করলেন, এখন আপনারা কোন বিপদের মধ্যে আছেন? যেখানে পাথর দিয়ে এইভাবে মানুষ মারে, আর কেন আরো কত কি আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা। এমন কি আপনার অনেক কিছু কিন্তু আসেও নাই খবরে, যেভাবে হিন্দুদের আক্রমণ করা হয়েছিল গত বছরের আগস্টে, যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের এই মব করে মারা হয়েছিল, সেগুলার কি সবকিছু কি আসছে খবরে? আসে নাই। ভবিষ্যতে এগুলার তদন্ত হবে। এবং বিএনপি, যে বিএনপি তো 2001 থেকে 6 সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা ছিল, রাষ্ট্র শাসন করেছে। আমরা কিন্তু দেখেছি, গতদিন আমি একটা ভিডিও দেখছিলাম আপনার, এই নতুন করে একজন ফেসবুকে দিল, তো আমি দেখলাম ভিডিওটা, আগে একবার দেখেছিলাম। এই যে বাবরের একটা স্বীকারোক্তি, আপনার কিভাবে বিএনপির একেবারে তারেক রহমান থেকে শুরু করে এরা কিভাবে আপনার এই সেই বসুন্ধরা ইত্যাদি ইত্যাদি থেকে চাঁদা তুলতো, কি পরিমাণ রাষ্ট্রকে পুরোপুরি একটা আপনার, সেটাও এক ধরনের ডাকাততন্ত্র ছিল, কিন্তু মানুষ এগুলো ভুলে গেছে। হ্যাঁ, আমি বলবো না যে আওয়ামী লীগ বাংলাদেশকে একটা আদর্শ শাসন কিন্তু উপহার দিছে, এটা বলবো না। কিন্তু আপনার 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশ চারবার, এটা বাবরও ইয়েতে বলছিল, চারবার আপনার বিশ্বে সবচেয়ে দুর্নীতিবাজ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল ওই বিএনপি 2001 থেকে 6 সালে। হ্যাঁ, তারপরে আওয়ামী লীগের আমলে এই পিনাকিরা সবাই বলছিল যে দুর্নীতি হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, কিন্তু ওই যেই সূচক ওরা দিত, সেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে দেখা গেছে প্রতি বছরই বাংলাদেশের দুর্নীতির অবস্থা একটু ভালো কিন্তু এইভাবে যাচ্ছিল। এখন আবার বিএনপি দেখেন শাসন করার জন্য বসে আছে, কিন্তু তারা 11 মাসে যা প্রমাণ করেছে সেটা কিন্তু খুবই ভয়াবহ। যদি তারা ক্ষমতা গ্রহণ করে, তারা যেহেতু এখন তাদের লোকজনকে সামলাইতে পারছে না, ভবিষ্যতে পারবে এমন কোনো গ্যারান্টি বা মন মানসিকতা আছে বলে আমার মনে হয় না তাদের। সুতরাং বাংলাদেশে যদি বিএনপিও সরকার গঠন করে, বাংলাদেশ খুবই দুর্দিন দেখতে পাচ্ছি আমি বাংলাদেশের কপালে। জুলাই সনদ দিয়ে রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে এমন একটা উদ্যোগ শোনা যাচ্ছে, এবং সেনাবাহিনী এর বিপক্ষে অবস্থান নেবে। সেনাবাহিনীরা রাষ্ট্রপতিকে রক্ষা করে আসছে, এবং জুলাই সনদ দিলে সাথে সাথে সামরিক শাসন আসতে পারে, এমন একটা প্রচার আছে। আপনি কোনো আলামত পান? আমি আলামত পাই না। আর প্রথম কথা হলো যে সেনাবাহিনী যেভাবে বাংলাদেশে নীরব আছে, সবকিছুতে নীরব দর্শক, এইটা যদি সেনাবাহিনী থাকে এবং ক্রমাগত এই অপরাধগুলা করতে দিয়ে যায়, ইউনূস যদি বাংলাদেশ থেকে পালিয়ে যায়, সেনাবাহিনীতে কিন্তু এটার জন্য জবাবদিহি করতে হবে। দেখেন, সেনাবাহিনী বলছে সেনাবাহিনী দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, আমি এটা বলতে পারি জেনারেল ওয়াকার হয়তো দুর্ভাগা। হ্যাঁ, সরকারি কর্মচারীরা সবসময় একটি স্মুথ লাইফ চায়, সে স্মুথ লাইফ হয়তো ওনার জন্য হয় নাই। কিন্তু একজন একজন সেনাপতি হিসাবে, একজন সৈনিক হিসাবে ওনার তো যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা উনি পালন করেছেন কিনা উনি নিজেকে নিজে জিজ্ঞেস করুক। যদি ইউনূস আজকে পালিয়ে যায়, খলিল টাইপের টাউটগুলো যদি বাংলাদেশ থেকে পালিয়ে যায় এবং সেনাবাহিনী যদি সেটা করতে দেয়, এই সেনাবাহিনী কিন্তু মানুষের দরবারে তাদেরকে কিন্তু জবাবদিহি করতে হবে। সেনাবাহিনীর যেটা করা দরকার ছিল শেখ হাসিনার সরকারকে রক্ষা করা, সেটা তারা করে নাই। তারা যে এক্সকিউজটা দিয়েছে সেটা কোনো দিন ধোপে টিকবে না। সেটা হয়তো আমরা এত বড় ষড়যন্ত্র, দেখেন আমেরিকানরা বলে আমরা ডলার খরচ করেছি, সব জঙ্গিরা বললো আমরা ডলার খরচ করেছি, এতগুলা ষড়যন্ত্র হলো, অথচ সেনাবাহিনী তখন কিভাবে বললো যে তারা জনতার দিকে বন্দুক তাক করবে না?
সব তো ছিল জঙ্গি। হ্যাঁ, জনতাও এখানে গেছে, কিন্তু জনতাকে এই 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 জিনিসগুলো প্রচার করা, ধরে দেয়া, এগুলোর দায়িত্ব তো ছিল তখনকার আইন শৃঙ্খলা বাহিনীর। আমরা তো জানি পুলিশ কিন্তু ঠিকমতো তার দায়িত্ব পালন করেছে, এবং পুলিশের হাজার হাজার কর্মীকে কিন্তু পরে বিএনপি, জামাত, এনসিপি এই জঙ্গিরা মেরে ফেলেছে। হ্যাঁ, সেনাবাহিনীর কিন্তু কিছুই হয়নি। সেনাবাহিনী ফিল্ডে আছে, তাদের সব ধরনের সক্ষমতা আছে, ক্ষমতা আছে, কিন্তু বাংলাদেশের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। এখন যদি সেনাবাহিনী যদি তার ভুল সংশোধন করতে চায়, আপনি যেটা বললেন যে সেনাবাহিনী যদি ক্ষমতা গ্রহণ করে, যদি ইউনূস এবং সবাইকে যদি আটক করে, এবং আটক করা মাস্ট, আটক করে যদি ওদের বিচার করে এই ষড়যন্ত্রের জন্য, রাষ্ট্র দখলের জন্য, সংবিধান লঙ্ঘনের জন্য, তাহলে এই সেনাবাহিনী হয়তো ভবিষ্যতে সেনাবাহিনী যেটা শুনতে চায়, হয়তো কোনোদিন মানুষ হয়তো বলবে যে না, দেশপ্রেমিক সেনাবাহিনী একটা কাজ করেছে। অথবা অন্য কিছু হলে, আজকে যদি বঙ্গভবনে তারা, আর জুলাই সনদ, ভাই জুলাই সনদ দেখেন, গত বছরের জুন, জুলাই, জুলাই আগস্ট থেকে যা কিছু হয়েছে সব কিছু কিন্তু বেআইনি, এগুলো কোনোটার আইনের কোনো ভিত্তি নাই। আজকে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এটা একটা জঙ্গি উত্থান ছিল। সারা দেশের জঙ্গি, বিদেশি জঙ্গি, পাকিস্তানি জঙ্গি জড়িত এখানে, ইউএস এর টাকা জড়িত, হ্যাঁ, বিদেশিদের অর্থ, সব ধরনের ষড়যন্ত্র এখানে জড়িত। সেইটার প্রেক্ষাপটে যদি আজকে জুলাই সনদ হয়, এটাও একটা বেআইনি জিনিস। আওয়ামী লীগ ব্যান করা বেআইনি জিনিস, ছাত্রলীগ ব্যান করা, সবই কিন্তু বেআইনি জিনিস। এগুলার কিন্তু আইনের দৃষ্টিতে এগুলার কোনো মূল্য নাই। জুলাই সনদ যা করবে এটা হলো থিয়েটারের কাজ। মানুষের মনে এগুলার কেবল শুধু নেগেটিভ প্রভাবটা পড়বে। এই জন্য যে মানুষ যদিও ব্যাপক হারে জঙ্গিদের ভালোবাসে, কারণ মানুষ, বাংলাদেশের সমাজের বড় একটা অংশ আপনার মৌলবাদে আক্রান্ত হয়ে গেছে, কিন্তু যে এদের যে চরম ব্যর্থতা সেটা হলো আপনার আইন শৃঙ্খলা এবং রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করা। অর্থনীতি, এই যে দেশটা যে দরিদ্র হয়ে যাচ্ছে, মানুষ যে দরিদ্র হয়ে যাচ্ছে, এখান থেকে তো ইউনুসের জঙ্গি, এদের কারো সক্ষমতা নাই মানুষকে টেনে তোলার। সুতরাং মানুষ এগুলোকে দেখবে, এবং এগুলোকে সবগুলোকে এখন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। দেখেন না, এখন এনসিপির পেছনে কোনো লোক নাই, ইউনুস ডাকলে কোনো লোক আসে না, নাহিদ ডাকলে কোনো লোক আসে না, জঙ্গিদের পেছনে কোনো লোক নাই। আছে কারা? সেনাবাহিনী ওদেরকে বাঁচিয়ে রাখছে। সেনাবাহিনী শুধু একটা ঘোষণা দিক, এই জঙ্গিগুলাকে তারা প্রোটেকশন দিবে না, দেখেন কালকে এগুলো সবার লাশ রাস্তায় পড়ে থাকবে। আপনি বারবার একটা কথা উল্লেখ করে, ইউনুস যদি পালিয়ে যায়, ইউনুস পালিয়ে যেতে পারে, আলামত দেখছেন এটা? আলামত আমি মনে করি, যদি ইউনুসের যদি নার্ভ যদি নরম হতো, কোনো ভালো মানুষেরই নার্ভ সাধারণত নরম হয়। খুবই শক্তিশালী মানুষের নার্ভ শক্ত হয়, সাদ্দাম হোসেনের মতো। আর ইউনুসের নার্ভও কিন্তু অনেক শক্ত, এবং সবচেয়ে একটা বড় ক্রিমিনালের মতো তার নার্ভ। তার নার্ভ যদি একটা নর্মাল মানুষের নার্ভাস সিস্টেমের মতো হতো, তাহলে কিন্তু ইউনুসের এতদিনে পালিয়ে যাওয়ার কথা। তবে আমি জানি ইউনুস একদিন না একদিন পালাবে, অথবা মানুষের হাতে ধরা পড়বে। কারণ হলো, বাংলাদেশকে যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত ইউনুস করেছে, একটা দেশকে শেখ হাসিনা দিনে 18 ঘন্টা, 16 ঘন্টা, 24 ঘন্টা, 22 ঘন্টা পরিশ্রম করে যে জায়গায় নিয়ে এসেছিল, সেখান থেকে আজকে ইউনুস যে জায়গায় দেশটাকে নামিয়ে দিল, জঙ্গিদের সাথে হাত মিলিয়ে, এবং সব কিছুর দায়িত্ব নিল ওয়াকারুজ্জামান সাহেব, ইনাদেরকে এটার জন্য জবাবদিহি করতে হবে। সেনাবাহিনীর প্রচুর স্কোপ আছে। আপনার নিজের যতটুকু তারা কি বলে, যতটুকু তারা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে, সেখান থেকে উঠে আসার। কিন্তু ইউনুসের তো সেটা নেই। ইউনুস তো ক্রাইম যা করার করে ফেলেছে। সুতরাং ইউনুস পালানো ছাড়া বাংলাদেশ থেকে ইউনুসকে কেউ বাঁচাতে পারবে না। আপনাকে অনেক ধন্যবাদ হারুন ভাই। ধন্যবাদ একটা ভাই। তাৎক্ষণিক সিদ্ধান্তে আমরা কিছু বক্তব্য আপনার গুরুত্বপূর্ণ, আমাদের দর্শকরা এগুলো বিবেচনা করবেন, এবং আমরা আগামীতে আবার বসবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই।